দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ মেট্রোসেম বিজনেস রিপোর্টে। বিশ্বজুড়ে করোনার দ্বিতীয় দফা সংক্রমণের ঝুঁকিতে রপ্তানিমুখী পোশাক খাত কমতে শুরু করেছে ক্রয় আদেশ। কোভিডের প্রভাব এড়াতে ঘোষিত প্রণোদনা প্যাকেজের অর্ধেক অর্থও ছাড় হয়নি এখনও অর্থ বিভাগের হিসাব। কর্মীর দক্ষতা বৃদ্ধিতে আগ্রহ কম বাণিজ্যিক ব্যাংকগুলোর, সুযোগ কম নিজ উদ্যোগে মান উন্নয়নে, বিআইবিএম এর গবেষণা। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। বিশ্বের বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় দফা সংক্রমণে আবারও ঝুঁকিতে পড়তে যাচ্ছে দেশের রপ্তানিমুখী পোশাক খাত। ব্যবসায়ীদের দাবি, এরই মধ্যে বিদেশি ক্রেতারা ক্রয়াদেশ কমিয়ে দিতে শুরু করেছে। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির উন্নতি না হলে পোশাক রপ্তানি আবারও নেতিবাচক ধারায় ফিরে যাবার আশঙ্কা তাদের। শাহাদাত হুসাইনের রিপোর্ট। যুক্তরাজ্যে প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছে 20,000-এর বেশি মানুষ। দ্বিতীয় দফার এই সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে 4 সপ্তাহের লকডাউন। সংক্রমণ বাড়তে থাকায় নতুন করে লকডাউনে গেছে ফ্রান্স, জার্মানি, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড সহ বেশ কয়েকটি দেশ। ইউরোপ জুড়ে এমন লকডাউনে দুশ্চিন্তা বাড়ছে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের, কেননা এরই মধ্যে ক্রয়াদেশ কমাতে শুরু করেছে ইউরোপীয় ক্রেতা প্রতিষ্ঠানগুলো। আমাদের প্রধানতম বাজার যেগুলো ইউরোপে, স্পেন, ফ্রান্স, জার্মানি, ইউকে, এরা কিন্তু একটু আগের চাইতে একটু লকডাউন পরিস্থিতির দিকে যাচ্ছে, এবং এটা যে অর্ডার প্রবাহ যেটা ছিল সেটার উপরে ইতিমধ্যেই কিছুটা ইম্প্যাক্ট করতে শুরু করেছে। একটা খুব এখন পর্যন্ত খুব বড় না, যেমন বায়াররা যে সমস্ত অর্ডার নিয়ে নেগোশিয়েট করতেছিল তারা একটু ওয়েট করছে, অর্ডার প্লেসমেন্ট তারা একটু হোল্ড করে নেই, কিন্তু সাময়িক হোল্ড বলতে পারে, তারা একটু দেখতে চায় কিরকম পরিস্থিতি। তো সব মিলিয়ে পরিস্থিতিটা খুব আশাব্যঞ্জক না এই মুহূর্তে। আমাদের দ্বিতীয় মার্কেট হচ্ছে আমেরিকা। আমেরিকাতে বেশ কয়েকটা স্টেটে ইনফেকশন বাড়ছে। লকডাউন না হলেও মার্কেটে সীমিত আকারে লোকজন যাওয়া আসা করছে, রিফ্লেকশন বাংলাদেশে অবশ্যই পড়বে। করোনার প্রথম ধাক্কায় ফেব্রুয়ারির পর থেকে বড় ধরনের ধস নামে তৈরি পোশাক খাতে। হিসেব বলছে মার্চের পর থেকে পরবর্তী 3 মাসে পোশাক রপ্তানি কমেছে 54% বেশি। রপ্তানি হয়েছে মাত্র $201 কোটি পোশাক। বিপরীতে বাতিল হয়েছে $318 কোটি ক্রয়াদেশ। ব্যবসায়ীদের আশঙ্কা, করোনার দ্বিতীয় দফা সংক্রমণ শক্তিশালী হলে দেশের রপ্তানি খাতে আগের চেয়ে বড় ধাক্কা লাগতে পারে। এই মুহূর্তে যে সমস্ত শিপমেন্টগুলো আছে সেগুলোর ভবিষ্যৎ কি হবে, এবং এটা কিন্তু আসলে অনেকটা নির্ভর করছে যে করোনা পরিস্থিতি আসলে কতটুকু ভয়াবহ আকার ধারণ করবে। যদি করোনা পরিস্থিতি যদি এপ্রিল মের মতোই ভয়াবহ আকার ধারণ করে, তাহলে এই আশঙ্কাটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। আবার শিপমেন্ট হোল্ড হতে পারে, যেটা এপ্রিলে মেতে আমরা দেখেছি যে বায়াররা শিপমেন্ট হোল্ড করেছে। এখনো অনেক অর্ডার কিন্তু নেয়নি, ক্যান্সেল করেছে, ডিসকাউন্ট দিয়েছি। তবে এই বছর কতটা দাঁড়াবে, তবে আমি মনে করি গতবারের চেয়ে এবার ভয়াবহ হবে। গত বছর কিছুটা আমরা সামলাতে পেরেছি, তবে এবারটা খুব কঠিন হবে। পাশাপাশি আমেরিকাতে বেশ কিছু বড় বড় কোম্পানি, তারা জেসি পেনি সহ ব্যাংকরাপ্ট হয়ে গেছে। তো আরো বড় বড় কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে তার তীব্রতা কিন্তু বাংলাদেশে আসবে। এমন পরিস্থিতিতে পোশাক খাতের জন্য আবারও নতুন করে সরকারি প্রণোদনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কোভিড-19-এর নেতিবাচক প্রভাব এড়াতে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের অর্ধেক অর্থ এখন পর্যন্ত ছাড় হয়নি। সোমবার মন্ত্রিসভার বৈঠকে অর্থ বিভাগের পক্ষ থেকে এই তথ্য তুলে ধরা হয়। জানানো হয়, দেশে করোনা সংক্রমণের পর থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সরকার সব মিলে 1,20,053 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। যদিও এ থেকে এখন পর্যন্ত বিতরণ হয়েছে 57,785 কোটি টাকা। বৈঠকে গেল অর্থ বছরের অর্থনৈতিক চিত্রও তুলে ধরা হয়। জানানো হয়, 2019-20 অর্থ বছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 5.24 ভাগ। করোনা না থাকলে প্রবৃদ্ধি 8 ভাগের উপরে থাকতো বলে জানানো হয় বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে। একই কারণে সরকারের মেগা প্রকল্পগুলোর বাস্তবায়ন প্রক্রিয়াও পিছিয়ে গেছে বলে জানানো হয় এ সময়। যে টাকাটা এই 21টা প্যাকেজে ডিভাইড করে দিয়েছেন, তাতে আমাদের টোটাল আপনার জিডিপির 4.3%, টোটাল 1,20,000 কোটি টাকা, 14.14 বিলিয়ন মার্কিন ডলার। ডিসবার্স হচ্ছে 57,785 কোটি টাকা। কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে তেমন উদ্যোগী নয় বাণিজ্যিক ব্যাংকগুলো। নিজ উদ্যোগে দক্ষতা অর্জন ও মানোন্নয়ন বিষয়ক পড়াশোনা করতে চাইলেও বেশিরভাগ ব্যাংক সে সুযোগ দেয় না কর্মীদের, যা ব্যাংকারদের চাকরি ছেড়ে যেতে প্রভাবিত করে। সোমবার ব্যাংক খাতে ব্র্যান্ডিংয়ের প্রভাব শীর্ষক অনলাইন সেমিনারে এসব তথ্য তুলে ধরেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট, বিআইবিএম। সরকারি বেসরকারি মিলিয়ে দেশে বর্তমানে ব্যাংকের সংখ্যা 60টি, যেগুলোতে
দক্ষ জনবলের ঘাটতি রয়ে গেছে। যদিও কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে তেমন কোনো উদ্যোগ নেই ব্যাংকগুলোর। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর তথ্য বলছে, দেশের 65% ব্যাংক কর্মীদের মানোন্নয়নে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করে না, যা কর্মীদের চাকরি ছেড়ে যেতে প্রভাবিত করে। নানান রকম সার্টিফিকেশন প্রোগ্রাম বা হায়ার স্টাডি MBA বা MBM এগুলোর এই ফ্যাসিলিটেশনে কমার্শিয়াল ব্যাংকগুলো টু মাস কমার্শিয়ালি মানে বিহেভ করে। সরকারি ব্যাংকগুলো অর্থাৎ স্টেট ওন কর্পোরেটাইজ ব্যাংকগুলোতে SOCBs গুলোতে এই সুযোগটি আগেও ছিল, এখনো আছে। তো সেইটা আমাদের প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক এবং ফরেন ব্যাংকগুলো এটা তাদের ব্র্যান্ডিং এর সবচেয়ে বড় কন্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসাবে নিতে পারে। BIBM বলছে, ব্যাংকের অভ্যন্তরীণ পলিসি এবং সুযোগ সুবিধার অস্বচ্ছতার কারণেও কর্মীরা চাকরি ছেড়ে যায়। দক্ষ কর্মীদের ধরে রাখতে তাই ব্যাংকগুলোকে সুযোগ সুবিধা ও কর্মপরিবেশ উন্নয়নে নজর বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। Culture is picking up. I think this is, I'm surprised to tell you that it even happens in the developed countries where I have worked. People at times don't feel very comfortable going up to the top and talking very from their heart. So I think this is a major issue, ethics and culture. আমাদের একটা ডিসিপ্লিনারি বোর্ড বা একটা কমিটি থাকা উচিত। হয়তো প্রাইভেট ব্যাংকগুলো সরকারের আদলে এগুলা করে, কিন্তু করলে ওইটাও খুব ট্রান্সপারেন্ট না। কি কি তাদের ফ্রিঞ্জ বেনিফিট আছে, কি কি তাদের গ্র্যাচুইটিস এন্ড আদার থিংস আছে, কি কি তাদের লিভ সুবিধা আছে, এগুলাকে খুব ট্রান্সপারেন্টলি তাদের ওয়েবসাইটেও থাকা উচিত, ডিসক্লোজার থাকা উচিত, তাদের ড্যাশবোর্ডে থাকা উচিত। এমন পরিস্থিতিতে কর্মীদের মত প্রকাশের সহজ পরিবেশ তৈরি, প্রতিযোগিতামূলক বেতন কাঠামো কার্যকর করা সহ ব্যাংকগুলোর জন্য বেশ কিছু পরামর্শ তুলে ধরেছে BIBM। We recommend competitive pay structure regularly updated with market and economic trends. Retirement benefits, fringe benefits, and other non-monetary benefits are positively correlated with the brand value of a bank. Where the Equal Opportunity Law and Equal Pay Act are strictly enforced in developed countries like USA, the banking sector of Bangladesh or Bangladesh Bank or government may take it seriously in adopting such laws in Bangladesh to make the sector more lucrative and pleasant. নিজেদের সুনাম বাড়াতে ব্যাংকগুলোকে পণ্য ও সেবার মান উন্নয়নেও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো হচ্ছে আধুনিক স্যাটেলাইট রাডার। এ বিষয়ে আগামী মাসে চুক্তি হচ্ছে ফ্রান্সের সঙ্গে। 700 কোটি টাকা ব্যয়ে কেনা রাডারটি আকাশপথে উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থাকে উন্নত করবে, পাশাপাশি রাজস্ব আয়ও বাড়াবে বলছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। মাসেক রাহাতের রিপোর্ট। প্রায় 37 বছরের পুরাতন রেডার দিয়ে চলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ নিয়ন্ত্রণের কাজ। 2018 সালে আরও 5 বছর ব্যবহারের জন্য সংস্কার করা হয় এটি। পুরাতন রেডারটির ব্যবহারের মেয়াদ শেষ হওয়ার আগেই আনা হচ্ছে নতুন আধুনিক স্যাটেলাইট রেডার। ফ্রান্স থেকে কেনা হচ্ছে এটি। নতুন রাডার ক্রয়ের প্রক্রিয়া আমরা গ্রহণ করেছি। আমরা এই রাডারটা G2G মাধ্যমে আমরা ফ্রান্স থেকে আমরা নিচ্ছি। টাকার পরিমাণটা 600-700 কোটি টাকা হতে পারে। নতুন স্পেসিফিকেশনটা আমরা তৈরি করেছি, এখন এটা আমাদের ডিপিপি তৈরির পর্যায়ে আছে। আমরা আশা করছি যে এই বছরের ভিতরে নতুন রাডার নির্মাণ কাজ শুরু হবে। নতুন রেডারটি অনেক দূর থেকেই বাংলাদেশের আকাশ সীমায় কোনো উড়োজাহাজ প্রবেশ করলে তা টের পাবে। আকাশপথে ট্রাফিক কন্ট্রোল সিস্টেমকে করবে আরও উন্নত ও নিরাপদ, জানিয়েছে হযরত শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ। অত্যাধুনিক একটি রাডার কম্পেয়ার টু দি প্রিভিয়াস রাডার। এটার আপনার যে রেঞ্জ ক্যাপাবিলিটিও বেশি, এছাড়া কোডের ক্যাপাসিটি অনেক বেশি, যাতে করে আমাদের এই অপারেশনাল ক্যাপাবিলিটি বৃদ্ধি পাবে, ফ্লেক্সিবিলিটি বৃদ্ধি পাবে আর কি। আমাদের রাডার পিকচারগুলো খুব ক্লিয়ার হবে এবং খুব দূর থেকে আমরা এয়ারক্রাফটগুলো দেখতে পাবো আর কি, পরিষ্কারভাবে। নতুন রেডার কেনার প্রক্রিয়া শুরু হয় বেশ কয়েক বছর আগেই। এতে কয়েক দফায় আনা হয় পরিবর্তন। গেল জুলাই নতুন রেডার কেনার চুক্তির খসড়ায় অনুমোদন দেয় মন্ত্রিসভা। মাশরেক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। চুয়াডাঙ্গায় এবার রানী রূপভার নামে আগাম জাতের শিমের ভালো আবাদ হয়েছে, যার ফলনও হয়েছে আশানুরূপ। অন্যান্য ফসলের পাশাপাশি শীতকালীন সবজি হিসেবে একটু আগেভাগেই শিমের আবাদ করেছেন কৃষকরা, এরই মধ্যে যা বাজারে উঠতে শুরু করেছে। প্রতিনিধি ফাইজার চৌধুরীর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শীতের শুরুতে চুয়াডাঙ্গার 4 উপজেলার মাঠের পর মাঠ ছেয়ে গেছে সাদা ও বেগুনি শিম ফুলে।
গ্রামীণ সড়কে দাঁড়িয়ে যতদূর চোখ যায় শুধুই শিমের সবুজ ক্ষেত। ক্ষেতের পরিচর্যা ও সবজি তুলতে ব্যস্ত চাষিরা। অনুকূল আবহাওয়ায় এবার শিমের ভালো ফলনের আশা করছেন চাষিরা। সিম চাষ এবছর আমরা খুব মূল্যবান। আমরা বিকিভি কেউ 55 পাইছি, 60 পাইছি, 72 পর্যন্ত আমাদের হয়েছে। অফিসার যেভাবে বলছি সেভাবে করছি, যেভাবে হয় সেভাবে আমরা চালাচ্ছি। অনেক ভালো হচ্ছে, অনেক দাম আছে, এখনও আমার প্রচুর টাকা হয়েছে, এখনও সবাইরও অনেক মোটামুটি অনেক ভালো টাকা হয়েছে, তো অনেক ভালো হচ্ছে। শীতের চেয়ে এখনও অনেক টাকা হয়েছে। ইতিমধ্যে আগাম জাতের শিম উঠতে শুরু করেছে বাজারে, ভালো দামও মিলছে। ফলে করোনার দুঃসময়েও কৃষকের মুখে হাসি। এই সিম চাষটা শীতের ক্ষেত, কার্তিক মাস থেকে শুরু হয়, কিন্তু আমরা আগাম করে তৈরি করে ফেলেছি। এই কারণে আমাদের দামটা একটু বেশি পাই, তার কারণে 140 টাকা পর্যন্ত আমরা পেয়েছি হাইরেস্ট। ঢাকা কারণ বাজারে বেশি ভাই পেলে মানিকগঞ্জ এইসব এলাকায় আমরা মালটাল দিয়েছি, চাষির সাথে কিনছি, নিয়ে আনছি। শিম বেচা বিক্রির জন্য গ্রামে গ্রামে বসেছে অস্থায়ী বাজার। এখান থেকে সবজি চলে যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন হাট বাজারে। উৎপাদন বাড়াতে মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ। আমরা সার বীজ সহায়তা দিয়ে যাচ্ছে এখানে, এবং কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের সাথে সবসময় সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে। তাদেরকে প্রদর্শনী সহ বিভিন্নভাবে মার্কেটিং লিঙ্কেজ করে দেওয়া এবং তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করায়, কারিগরি পরামর্শ দেয় এই সিমের আবাদটা বৃদ্ধি পাচ্ছে, এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সর্বদা কৃষকের পাশে থেকে কাজ করে যাচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলার 4 উপজেলায় মোট 718 হেক্টর জমিতে বিভিন্ন জাতের শিমের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় 68 হেক্টর বেশি। বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। সার্বিক সূচক ডিএসইএক্স 21 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4918-তে। লেনদেন হয়েছে 892 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 159টির, কমেছে 144টির, আর অপরিবর্তিত রয়েছে 54টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো এশিয়ান টাইগার ক্যাপিটালের। আজকে বেঞ্চমার্ক ডিএসইএক্স ইন্ডেক্স 21 পয়েন্ট বেড়ে 4918 পয়েন্টে ক্লোজ করেছে। ব্লুচিপ ডিএস30 ইন্ডেক্স 1 পয়েন্ট কমেছে এবং ডিএসই সরিয়া ইন্ডেক্স 1.3 পয়েন্ট বেড়েছে। আজকের টার্নওভার ছিল 892 কোটি টাকা, যেটি গতকালের তুলনায় 13.6% বেশি। আজকে জেনারেল ইন্স্যুরেন্স, ফার্মাসিউটিক্যালস, ইঞ্জিনিয়ারিং এবং ব্যাংক সেক্টরগুলোতে সবচেয়ে বেশি টার্নওভার হয়েছে। আজকে এনবিএফআই সেক্টর 2.4%, ব্যাংক সেক্টর 1.6%, সিমেন্ট সেক্টর 1.1% এবং টেক্সটাইল সেক্টর 1.1% বেড়েছে। অন্যদিকে ফুয়েল এন্ড পাওয়ার সেক্টর 0.5%, টেলিকমিউনিকেশন সেক্টর 0.2%, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 0.3% এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.12% কমেছে। আজকে স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং সিটি ব্যাংক ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভ কন্ট্রিবিউশন করেছে। অন্যদিকে বিকন ফার্মা, বেক্সিমকো ফার্মা এবং পায়োনিয়ার ইন্স্যুরেন্স ইন্ডেক্সে সবচেয়ে বেশি নেগেটিভ কন্ট্রিবিউশন করেছে। করোনার দ্বিতীয় ধাক্কা আসায় আবারও পতন হয়েছে বৈশ্বিক তেলের বাজারে। দ্বিতীয় দফা সংক্রমণ রোধে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানিতে লকডাউন জারি করায় প্রভাব পড়েছে তেলের দরে। এছাড়া যুক্তরাষ্ট্রের নির্বাচন পূর্ববর্তী অস্থিরতার প্রভাবও পড়েছে তেলের বাজারে। সব মিলে সোমবার অপরিশোধিত তেলের দাম নেমে আসে 5 মাসের মধ্যে সর্বনিম্নে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চলতি বছরের শুরু থেকেই খারাপ সময় পার করছে জ্বালানি তেলের বাজার, যেটি বিশ্বজুড়ে করোনার প্রথম ধাক্কা কাটিয়ে যখন কিছুটা স্থিতি খুঁজছিল, তখনই আবার বড় পতনের শিকার হলো। সোমবার মার্কিন বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি 7 ভাগ পতনের শিকার হয়েছে। দর নেমে গিয়েছিল $33। একইভাবে এশিয়ার বাজারেও তেলের দর নেমে যায় $36 নিচে, যা মে মাসের পর সর্বনিম্ন দাম। বাজার বিশ্লেষকরা বলছেন, ইউরোপ জুড়ে করোনা সংক্রমণ বাড়তে থাকায় এই অঞ্চলের বড় অর্থনীতির দেশগুলোতে লকডাউন কার্যকর করা হয়েছে দ্বিতীয়বারের মতো। ব্রিটেনে লকডাউন দেওয়া হয়েছে 1 মাসের জন্য। এই তালিকায় আছে জার্মানি, ফ্রান্স সহ আরও অনেকেই, যা নতুন অনিশ্চয়তা তৈরি করেছে তেলের বাজারে। Tra indotto diretto e indiretto
আমাদের মোট জিডিপির 30% বা 90 বিলিয়ন ইউরো আসে পর্যটন এবং সেবা খাত হতে, যা এদেশের অর্থনীতির জ্বালানি হিসেবে কাজ করে। জ্বালানি ছাড়া যেমন গাড়ি চলে না, তেমনি পর্যটন ছাড়া অর্থনীতি চলে না। একইভাবে অর্থনীতি ছাড়া স্বাস্থ্য খাত চলে না, আবার স্বাস্থ্য খাত ছাড়া অর্থনীতি চলে না। এর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা দ্বিতীয় ধাক্কার পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে অনিশ্চয়তাও প্রভাব ফেলেছে জ্বালানি তেলের বাজারে। I get treated worse than the Tea Party got treated because I have a lot of people in there deep down in the IRS. They treat me horribly. We made a deal, it was all settled until I decide to run for president. I get treated very badly by the IRS, very unfairly. Would you close down the oil industry? By the way, I would transition from the oil industry, yes. Oh, I would that's transition. a big statement. It is a big statement because I would stop. Why would you do that? Because the oil industry pollutes significantly. দ্রুত যে জ্বালানি তেলের চাহিদা বাড়বে এমন নিশ্চয়তা দিতে পারছে না কেউ। এমন অবস্থায় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে বিপি এবং শেলের মতো বৃহৎ প্রতিষ্ঠানগুলো। এবছর 10,000 কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করছে বিপি এবং 7 থেকে 9,000 কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে রয়্যাল ডাচ শেল। তবে চীনের করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুত্থান কিছুটা আশার আলো দেখাচ্ছে, কেননা জুলাই সেপ্টেম্বর সময়কালে বিশ্বের দ্বিতীয় বৃহৎ এই অর্থনীতি প্রায় 5 ভাগের মতো প্রবৃদ্ধি করেছে। বিশ্বে অপরিশোধিত তেলের সবচেয়ে বড় আমদানিকারক দেশটি। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।